আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন বিবিসি এটি যাচাই করেছে। আমাদের চ্যানেল রিয়েল নিউজ বিডি নয়, কোনো পাকিস্তানি, ভারতীয় বা জার্মান চ্যানেল নয়, বরং বিবিসি নিশ্চিত করেছে যে যুদ্ধের সময় ৮টি আরব দেশের ভেতরে থাকা মোট ২০টি মার্কিন ঘাঁটি ইরানের হামলায় হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সহজ করে বললে আমেরিকার ২০টি সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবগুলো পুরোপুরি ধ্বংস না হলেও এমন অবস্থায় পৌঁছেছে যে সেগুলো আর কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না, আর কিছু ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে এই ২০টি মার্কিন ঘাঁটির রাডার, প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র, ড্রোন, ট্যাঙ্কার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আরও এই পুরো ক্ষয়ক্ষতির তথ্য আমেরিকা গোপন রেখেছে। এদিকে ইরাকের জলসীমায় একটি ট্যাঙ্কার নোঙর করা ছিল। সে ট্যাঙ্কারে পানামার পতাকা ছিল। ইরানের দিক থেকে কোনো একটি উড়ন্ত বস্তু, সম্ভবত একটি ড্রোন, এসে সেটির সঙ্গে আঘাত করে। এরপর ট্যাঙ্কারে একটি ছিদ্র তৈরি হয়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবুও এই ঘটনায় ইরানের নাম বারবার উঠে আসছে। আমি যখন এই আপডেটটি রেকর্ড করছি তখন আরেকটি খবর এসেছে যে হরমুজ প্রণালীতে আরও একটি ট্যাঙ্কারের উপর হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময় ইরান এ ধরনের হামলা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে। ইরানি হ্যাকারদের কর্মকাণ্ড দেখুন। তারা যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের প্রধানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে স্টোরিতে মাওলা আলীর ছবি পোস্ট করেছে। এমন কাজ ইরান ছাড়া আর কেই বা করতে পারে? অন্যদিকে ইরান বলেছে যে এনভায়রনমেন্টাল ফি আদায় করার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী তারা চাইলে যে কোনো জাহাজের কাছ থেকে এ ধরনের ফি নিতে পারে। এবার এমন একটি খবর আসছে যা অনেক ইমানদার মানুষের মনকে আনন্দিত করবে। আপনারা নিশ্চয়ই জানেন, যুদ্ধ চলাকালে যখন সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছিল এবং যখন আমেরিকা খামেনিকে শহীদ করল, তখন ইরান পাল্টা জবাব দিতে শুরু করল। সেই সময় সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই যুদ্ধে জড়িয়ে পড়েছিল, আর আমাদের সবার ধারণা ছিল যে বিভিন্ন আরব দেশের ভূখণ্ড ব্যবহার করেই আমেরিকা হামলা চালাচ্ছে। মজার বিষয় হলো, ইরানের আগে থেকে জানা ছিল যে ইউএই তাদের উপর হামলা চালাচ্ছে। তো আপনার কি মনে হয়, ইরান হাত গুটিয়ে বসেছিল, কোনো জবাব দেয়নি? খুবই আকর্ষণীয় কিছু স্যাটেলাইট ছবি সামনে এসেছে। আপনার স্ক্রিনে যে ছবিগুলো দেখানো হচ্ছে সেগুলোতে দেখা যাচ্ছে যে যখন ইউএই ইরানের উপর বড় ধরনের হামলা চালাচ্ছিল, তখন ইউএই এর ভেতরে অবস্থিত তাদের নিজস্ব সামরিক ঘাঁটি আল দাফরা এয়ারবেসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘাঁটিতে ইউএই এর যুদ্ধ বিমান, ড্রোন এবং বিমান বাহিনীর হেলিকপ্টার রাখা ছিল। প্রদর্শিত স্যাটেলাইট ছবিগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান যখন বুঝতে পারে যে ইউএই তাদের বিরুদ্ধে হামলায় জড়িত, তখন তারা আল দাফরা ঘাঁটির উপর জোরালো আক্রমণ চালায়। এরপর প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা যায় যে ইউএই এর এ সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। বুঝতে পারছেন তো, ইরান একাই একসঙ্গে বেশ কয়েকটি দেশের মোকাবিলা করছে। ইরানের বিরুদ্ধে আরও একাধিক দেশ জড়িত ছিল কিনা সে বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে। ভবিষ্যতে আরও দেশের নামও উঠে আসতে পারে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে জাপানের ট্যাঙ্কারগুলোকে স্ট্রেইট অব হরমুজ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে এবং আলোচনার মাধ্যমে তাদের সহায়তা করা হবে। অন্যদিকে ব্রিটেনও এই যুদ্ধে নিজেদের অস্ত্র অন্য দেশগুলোর মাধ্যমে ব্যবহার করেছে। এখন ব্রিটিশ সরকার তাদের অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে যেন তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধী ইন্টারসেপ্টর রকেট আরও বেশি পরিমাণে তৈরি করে। 4 দিন আগে আমি আপনাদের যে দ্রুতগতির নৌকার কথা বলেছিলাম, সেটি তখন ইরানে তাদের জনসাধারণের সামনে প্রদর্শন করেছিল। এখন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নেভি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের ফার্স্ট বোটকে স্ট্রেইট অব হরমুজে টহল দিতে দেখা যাচ্ছে। ভিডিওতে নৌকাটি অত্যন্ত দ্রুতগতিতে চলতে দেখা গেছে। এর মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে যত চাপই আসুক না কেন, তারা স্ট্রেইট অব হরমুজের উপর নিজেদের নিয়ন্ত্রণ বা অবস্থান ছেড়ে দেবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ আমেরিকার মুখোশ খুলে দিয়েছেন এবং বলেছেন, লেবাননে যা ঘটছে এবং যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ বজায় রেখেছে তা প্রমাণ করে যে আমেরিকা যুদ্ধবিরতি মেনে চলতে পারে না এবং আন্তর্জাতিক আইনকে যথাযথভাবে সম্মান করে না। তিনি বলেছেন, কোনো চুক্তির শর্তে আমেরিকা দীর্ঘদিন অটল থাকতে পারে না, আর প্রত্যেক সিদ্ধান্তেরই একটি মূল্য থাকে। তাই আমেরিকা যা করেছে বা করছে তারও একটি মূল্য আছে, যা একসময় পরিশোধ করতে হবে। দেখুন, ইরানের উপর বড় ধরনের হামলার প্রস্তুতি চলছে। এ কথা আমি অনেক আগে থেকেই বলে আসছি। আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মতে ইরানের ভুল ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা। আমার মতামত হলো, ইরানের আলোচনা বা কোনো চুক্তির পথে যাওয়া উচিত হয়নি। আমি যা বলছি তা শুনে আবার খেপে যাবেন না যেন। আবার বলে বসবেন না যে দেখো তুমি কি ইরানকে জ্ঞান দিচ্ছ। আর ভাই, যার যে নিজস্ব মতামত থাকতেই পারে। অবশ্যই এটি আমার ব্যক্তিগত মতামত এবং ইরানের অনেক সাধারণ মানুষেরও এই একই অবস্থান। তারা আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি চায় না। এখন আমি আপনাদের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটি ইসরায়েলের একটি ঘাঁটি। সেখানে 1-2টি নয়, বরং 70টি মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান অবস্থান করেছে। আল্লাহু আকবার! ওগুলো কি কারো মায়ের বিয়েতে গেছে নাকি? না, এত সংখ্যক বিমান সেখানে থাকা ইঙ্গিত দেয় যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান বা হামলার প্রস্তুতি চলছে। সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয়।
তবে বাস্তবতা হলো ইরানের আমেরিকার উপর ভরসা করা উচিত নয়। এদিকে আনসারুল্লাহ বলেছে যে হিজবুল্লাহ একা নয়, প্রয়োজনে তারাও এই যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। অন্যদিকে ব্রিটেন ঘোষণা করেছে যে তাদের একজন সেনা সদস্য ইরাকে একটি প্রশিক্ষণ মহড়ার সময় নিহত হয়েছে। আমি আপনাদের বলছি, এই হারামজাদা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করার জন্য মোতায়েন রয়েছে, আর ব্রিটেনের এই সেনা নিশ্চিতভাবেই কোনো হামলায় নিহত হয়েছে, কিন্তু এরা এটাকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিচ্ছে। ইরানে আজকের দিনেও বিক্ষোভ প্রদর্শন চলছে। ইরানের জনগণের পরিষ্কার কথা, আমাদের আমেরিকার সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। দেখুন, এমন একটি খবর ছড়িয়েছিল যে মাসুদ পেজেশকিয়ান নাকি পদত্যাগ করতে চান বা তার পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। এই খবর প্রথমে ইরান ইন্টারন্যাশনাল নামের একটি সংবাদ মাধ্যম প্রচার করেছিল, যা যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যম সেই খবরকে ভিত্তি করে বিশ্লেষণ প্রকাশ করে এবং দাবি করে যে পেজেশকিয়ান রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন আর দায়িত্ব পালন করতে পারছেন না। তবে এসব খবর ভিত্তিহীন বা ভুয়া এবং বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তারা জানত যে খবরটি ভুয়া, কিন্তু সেই খবর তাদের পছন্দের পক্ষকে সুবিধা দেবে এবং কিছু মানুষের মধ্যে আনন্দের কারণ হবে। তাই তারা প্রচার করতে শুরু করে যে ইরান ভয় পেয়ে গেছে এবং ইরানের প্রেসিডেন্ট পদত্যাগ করতে চান। কিন্তু বাস্তবতা ভিন্ন। আসল সত্যটা কি? এই যে দেখুন, পুরো স্ক্রিন জুড়ে আপডেট রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, আমি যতদিন বেঁচে আছি, যতদিন আমার নিঃশ্বাস চলছে, ততদিন আমার দেশের জন্য কাজ করে যাব। আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে যাব। ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী ইয়ার লাপিড এবং নাফতাইল বেনেট দুজনেই বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের উপর মারাত্মক ক্ষেপে গেছেন। তাদের বক্তব্য অনুযায়ী এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হল তারা দেশের ঐক্য ও দৃঢ় অবস্থান ক্ষুণ্ণ করেছে। তারা প্রশ্ন তুলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় লেবানন সম্পর্কিত যে সমঝোতা হয়েছে তা কেন গ্রহণ করা হলো। অর্থাৎ যারা সাবেক প্রধানমন্ত্রী সেগুলো একই জাতের শুয়োর। তারা এখন বলছে যে তুমি চুক্তি মেনে নিলে কিভাবে, তুমি চুক্তি করলে কিভাবে। এদিকে ইরান নিশ্চিত করেছে যে গত 24 ঘন্টায় তাদের অনুমতির পর স্ট্রেইট অফ হরমুজ দিয়ে 14টি জাহাজ অতিক্রম করেছে। অন্যদিকে এক ইসরায়েলি কর্মকর্তা অত্যন্ত অদ্ভুত একটি মন্তব্য করেছেন। সে ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, যদি আমেরিকা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে না পারে তাহলে তারা তৃতীয় কোনো দেশের কাছে যাবে। তবে এই বক্তব্যের অর্থ কি বা ওই তৃতীয় দেশকে নিয়ে কি করানো হবে তা নিয়ে আমি নিজে থেকে বাড়তি বুদ্ধি খাটাচ্ছি না। ঠিক যতটুকু খবর এসেছে তা হলো ওরা বলেছে যে আমরা তৃতীয় কোনো দেশের কাছে যাব। এখন সে তৃতীয় দেশের কাছে গিয়ে ওরা কি করবে তা আমার জানা নেই। এদিকে কুয়েতের উপর ইরান যে হামলা চালিয়েছিল সেটার জন্য এখন সৌদি আরব, গালফ কর্পোরেশন কাউন্সিল এবং কুয়েত আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা এখন পর্যন্ত 121টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং সেগুলোকে অন্যদিকে ফেরত পাঠিয়েছে। ওদিকে ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে যে প্যারিস ডিফেন্স এক্সপো 2026-এ ইসরায়েল তাদের অস্ত্র প্রদর্শন করতে পারবে না। এ প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের সামরিক প্রযুক্তি ও অস্ত্র প্রদর্শন করে থাকে। এদিকে ইসরায়েলের ভেতরে হারেদি ইহুদিরা অনবরত বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি তারা সেনাবাহিনীতে যোগ দেবে না। একই সঙ্গে ইসরায়েল সাধারণ নাগরিকদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া জোরদার করছে। নিজেদের স্বভাবগত অভ্যাসের কারণে ইসরায়েল গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় একজন শাহাদাত বরণ করেছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গত পরশুদিন এই যে দেখুন, নিউ ইয়র্ক সিটিতে একটি ইসরায়েলপন্থী ফ্রিডম প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিউ ইয়র্কের মেয়র উপস্থিত ছিলেন না এবং মামদানিও অংশ নেননি। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইসরায়েলি দূত ও সমস্ত প্রতিনিধিদের পাশাপাশি ইসরায়েল থেকে আসা বেশ কয়েকজন নেতাকে ওই অনুষ্ঠানে দেখা গেছে। ওই সমাবেশে এমন একজন ইসরায়েলি নেতাকেও দেখা গেছে যে বলেছিল গাজার উপর পারমাণবিক বোমা ফেলে দাও। এদিকে আইআরজিসি ঘোষণা করেছে যে তাদের 2 সদস্য নিহত হয়েছেন। ওই 2 সদস্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিক্ষেপ করা অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার কাজ করছিলেন। বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটলে তারা নিহত হন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।